আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের প্রথম যে কাহিনীটি, এটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। আপনারা এই কাহিনীটি আশা করি পুরোপুরি শুনবেন। পুরোপুরি না শুনলে এটার সমাপ্তিটা আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। কারণ আমরা প্রফেশনাল আর যে না যে আমাদের ভুল হবে না। যাই হোক, আমি আজকে প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি একটি ইমেলটি পাঠিয়েছে সিলেট থেকে আজাদ ভাই। সিলেটের শ্রীমঙ্গল থেকে আজাদ ভাই তার চাচার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তো তার চাচার মুখ থেকেই এই কাহিনীটা শোনা, কিন্তু তার চাচা এখন জীবিত নেই। তো এই আজাদ ভাইয়ের চাচার খুব শখ ছিল উনি ব্ল্যাক ম্যাজিক শিখবে। তো উনি এরকম 3-4 জন ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের খোঁজ নিল তাদের আশেপাশে গ্রামে, কিন্তু কাউকে তার এত ভালো লাগলো না। তো এরপর একদিন তাদের পাশের গ্রামেই এক তান্ত্রিক আসলো। উনি আর কি ব্ল্যাক ম্যাজিক করে উনি জানতে পারলো। তো উনি চিন্তা করলো, আমি যদি ওনাকে যাই বলি যে আমি আপনার কাছে ব্ল্যাক ম্যাজিক শিখবো, তাহলে হয়তো বা সে নাও শিখাইতে পারে। তো আজাদ ভাইয়ের চাচা কি করলো, ওই তান্ত্রিকের কাছে গিয়ে বলল যে তান্ত্রিক সাহেব, আমি আপনার সাথে থাকতে চাই। তো তখন মোটামুটি তান্ত্রিক সাহেবের বয়স মোটামুটি আপনার 60 হয়ে গেছে। তান্ত্রিক সাহেব চিন্তা করলো, আমারও তো বয়স হইতেছে, আমার একটা লোক দরকার। তো তান্ত্রিক সাহেব আশেপাশে গ্রামের থেকে খবর নিল। সবাই বলল, না, ছেলে ভালো, সমস্যা নেই। তো তান্ত্রিক সাহেবের সাথে আপনার আজাদ ভাইয়ের চাচা মোটামুটি আপনার 5-6 বছর হয়ে গেল ওনার সাথে আছে। তো একদিন তান্ত্রিক সাহেব ওনাকে বলতেছে, আজাদ আজাদ ভাই চাচাকে আর কি, যে তুমি তো আমার সাথে অনেক বছর আছো, তুমি বেতন আদিও কিছু নাও না, আর আমার কাছে কিছু চাও না। তুমি আজকে চাও, তুমি যেটা তোমার মন চায় তুমি চাও। তুমি এই 5-6 বছর অনেক সেবা যত্ন করছো আমার, তুমি যা চাবা আমি দিব। তখন আজাদ ভাইয়ের চাচা তান্ত্রিক সাহেবকে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। তখন আপনার তান্ত্রিক সাহেব বলে যে আমি এইটা ব্ল্যাক ম্যাজিক কাউকে আমি শিখাই না, আর আমি শেখাতে পারবো না। উনি বলে যে না, আমাকে আপনার শিখাইতেই হবে। দেখো, এটি একটি অভিশপ্ত জীবন বা অভিশপ্ত কালো জাদু বলতে পারো। এইটা তুমি শিখলে তোমার জীবন কোনো সময় ভালো যাবে না, আর আমি তোমাকে শিখাবো না। হ্যাঁ, আমি তোমাকে নর্মাল যেই ঝাল ফুক আছে বা মোটামুটি যাতে যাতে তুমি চলতে পারো, আমি এরকম তোমাকে শিখাই দিব। তো আজাদ ভাইয়ের চাচা তো নাসরবান্দা, উনি
তান্ত্রিক সাহেবকে বারবার রিকোয়েস্ট করতেছে। তো তান্ত্রিক সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখাবো। আমি আমার ছেলে মেয়েদেরকেও শিখাইনি, যেহেতু তুমি এত রিকোয়েস্ট করতেছো আমাকে, আমি তোমাকে শিখাবো, কিন্তু তোমার কিছু নিয়ম কানুন পালন করতে হবে। এই অভিশপ্ত জীবন তোমার মেনে নিতে হবে, প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা হলো, তুমি একটি বাচ্চা জোগাড় করবা। এই বাচ্চাটা ছেলে হইতে হবে এবং এই বাচ্চা যাতে কোনো বাবার পরিচয় না থাকে। উনি চিন্তা করলো, আজাদ ভাই চাচা, যে এরকম বাচ্চা আমি কোথায় পাবো, যার নাকি বাবার পরিচয় নাই। অনেক সময় আপনারা দেখবেন গ্রামগঞ্জে যে আপনার মানে তার বাচ্চা হয়ে গেছে, কিন্তু তারা গ্রামের লোকের কাছ থেকে লুকায় রাখছে প্রেম বিষয়ে ঘটনায়। তখন তারা কি করে, বাচ্চাটা রেখেই তারা ওই গ্রাম থেকে পালিয়ে যায়, বা দেখা গেছে ওই মহিলাটা বাচ্চাটা ফেলে গেছে কোনো জায়গায়। তো এরকম বাচ্চা লাগবে যার কোনো বাবার পরিচয় নেই। তো আজাদ ভাইয়ের চাচা মোটামুটি খবর রাখতে রাখলো যে কোন জায়গায় এরকম বাচ্চা পাওয়া যায়। তো খুঁজতে 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 সে একদিন পেয়েও গেল। তো বাচ্চাটা মাত্র আপনার 1-2 মাস। তখন উনি তান্ত্রিকের কাছে বাচ্চাটাকে নিয়ে আসলো। আসার পরে আপনার আজাদ ভাই চাচা বলতেছে যে এখন আমি কি করব। তখন সেই তান্ত্রিক বলতেছে যে দেখো, তুমি এই বাচ্চাটাকে 12 বছর পালবা, এবং এই 12 বছরে ও যা চাবে, খাওয়া দাওয়া, জামা কাপড়, যেটাই ও চাবে, তুমি ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখবা না। যদি অপূর্ণ রাখো তাহলে তোমার কাজ হবে না। তো আজাদ ভাইয়ের চাচা বলতেছে যে 12 বছর হবে কবে, সেটা আমি কিভাবে বুঝবো। তখন তান্ত্রিক বলে, তোমার চিন্তা করতে হবে না, 12 বছর হওয়ার 2-1 দিন আগে আমি তোমাকে বলবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আজাদ ভাইয়ের চাচা তার বউকে গিয়ে বাচ্চাটা দিল, দিয়ে বলল যে এই বাচ্চাটা এখন থেকে তুমি লালন পালন করবে আমাদের সন্তানের মতো। বললো আচ্ছা ঠিক আছে। তো তার পরের দিন তান্ত্রিক ওই গ্রাম ছেড়ে চলে যাবে। তখন আজাদ ভাই চাচা বলতেছে, আপনি যে চলে যেতেছেন তো আমার কি হবে? বলছে দেখো, আমি তোমাকে যা শিখাইছি এগুলোতে তুমি করো, ঠিক 12 বছর হওয়ার 2-1 দিন আগে আমি আসবো, আমি তোমার কথা দিয়ে গেলাম। তো আজাদ ভাই চাচা বলে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে সে বাচ্চাটা বড় হইতেছে। বাচ্চা 2 বছর 5 বছর হইতে বাচ্চাটা যখন 12 বছর হবে, তার ঠিক 2-3 দিন আগে সেই তান্ত্রিক ওই আজাদ ভাই চাচার বাসায় হাজির। তখন আজাদ ভাই চাচা তো বুঝে গেছে যে 12 বছর হইতে আর হয়তো বা 2-1 দিন বাকি। তখন তান্ত্রিক বলতেছে যে আমি তো চলে আসছি, আর 2 দিন বাকি এই বাচ্চাটা 12 বছর হইতে। তো বলল, তো এখন আমার তখন আজাদ ভাই চাচা বলল যে এখন আমার কি করতে হবে। দেখো, তুমি পরশুদিন এই বাচ্চাটাকে সকালে গোসল টোসল করাই দিবা, দিয়ে একে সারাদিন কিছু খাওয়াবা না, পানি পর্যন্ত দিবা না। আর ওকে আমি একটা জায়গার নাম বলতেছি, ওই জায়গায় নিয়ে যাবা, ওখানে বসায়, ও তো মিষ্টি পছন্দ করে, ওরে মিষ্টি খাওয়াবা। মিষ্টি খাওয়ার এক পর্যায়ে ও তোমার কাছে পানি চাবে, কারণ মিষ্টি খেলে গলা শুকায় যাবে, পানি চাবে। তখন তুমি ওর গলাটা
দেহ থেকে দ্বিখণ্ড করে দিবা, এই জন্য একটা ছুরি জোগাড় করো এরকম ধারালো। এটা শুনে তো আজাদ ভাই চাচা তান্ত্রিককে বলতেছে যে কি বলেন, আমি এই বাচ্চাটাকে 12 বছর যাবৎ পাললাম নিজের সন্তানের মতো, এখন আপনি বলতেছেন একে মেরে ফেলতে হবে, এক কোবে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে হবে, এটা কি কোনো কথা বলতেছেন? তখন সে তান্ত্রিক বলে যে এটা তোমাকে করতেই হবে যদি তুমি ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি পেতে চাও। তো যাই হোক, আজাদ ভাই চাচা রাজি হয়ে গেল, যেহেতু তার অনেক দিনের শখ। কিন্তু তার ভিতরে অনেক খারাপ লাগতেছে, কারণ সে ওই বাচ্চাটাকে তার সন্তানের মতোই লালন পালন করছে, তার আর কোনো সন্তান ছিল না। তো সে একটা ছুরি জোগাড় করলো, অনেক ধারালো, এবং তার বাচ্চাকে নিয়ে উনি ওই তান্ত্রিক বলা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওখানে বসে অনেকক্ষণ মানে মিষ্টি খাওয়ার পরে ছেলেটা বলতেছে, বাবা আমার তো অনেক পানি প্যাস লাগছে, আমার একটু পানি দাও, খুব করুণ সুরে বলতেছে। তখন ওই আজাদ ভাই চাচা বলতেছে, ঠিক আছে বাবা তুমি একটু বসো, আমি পানি আনতেছি। এই বলে ওনার ছেলের পেছনে উনি ছুরিটা রাখা ছিল, নিয়ে যখন কোপ দিতে যাবে তার অনেক মায়া হইতেছিল। তারপর এখন আর কি করা, যেহেতু সে এত বছর তপস্যা করছে ব্ল্যাক ম্যাজিকের জন্য, তখন সে এক কোবে ওই তার নিজের ছেলে কল্লাটা দ্বিখণ্ড করে ফেললো দেহ থেকে। করার পর তো সে হাও মাও করে কাঁদতেছে, মাটিতে গোড়াগড়ি খাইতেছে। ওই সময় আবার তান্ত্রিক ওই জায়গায় চলে আসছে, এসে ওকে বলতেছে, মানে আজাদ ভাই চাচাকে, যে দেখো তুমি যে আজকে কাজটা করছো, এই কাজটা করার পরে তুমি ব্ল্যাক ম্যাজিক হাসিল করতে সক্ষম হইছ, কিন্তু এই অভিশপ্ত ব্ল্যাক ম্যাজিক তোমাকে কোনো সময় ছাড়বে না। এই ছেলেটা এখন একটা পিচাসের রূপ নিবে, এই পিচাসের রূপ নিয়ে তোমার কাছে আসবে এবং তোমার কাছে পানি চাবে। তুমি যাকে যদি তাকে পানি না দাও তাহলে ও তোমাকে মেরে ফেলবে। তোমার কাছে যখন সে আসবে পানি চাওয়ার জন্য, তখন তুমি তাকে যে কোনো একটা কাজ দিয়ে ব্যস্ত রাখবা, এবং কি এটা আজকে রাত থেকে শুরু হবে। তো তুমি এখান থেকে চলে যাও, আমি এই দেহ ব্যবস্থা করতেছি। তো আজাদ ভাইয়ের চাচা তো খুব কষ্ট, তার মনোক্রান্ত, দেহ মন সবই আপনার ক্লান্ত, বাসায় চলে আসলো। আসার পর তার বউকে উনি কিছু বলেনি, কিন্তু ওর বউ জিজ্ঞেস করছে, তুমি যে ছেলেকে নিয়ে গেলে বাইরে, ছেলে কই? উনি আর কিছু বলে না। তো রাতে ঘুমিয়ে থাকার পর হঠাৎ সে তার বুকে অনেক চাপ অনুভব করতেছে। তো চাপ অনুভব করার পরে উনি যখন চোখ খুলতে দেখে ওনার ছেলে, বলতেছে, বাবা আমি পানি খাবো। তো তখন তার তান্ত্রিক কথা মনে পড়ছে। তখন উনি ওনারা ওই পিচাসকে একটা কাজ দিল, ও তো জানে, উনি তো জানে এটা পিচাস, আর ওনার ছেলে না। একটা কাজ দিল, বললো তুমি এই কাজটা করে আসো, তারপর আমি তোমাকে পানি দিব। তো পিচাসটা চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দিন এই সকাল হয়ে গেল। পিচাসটা আবার রাত্রি আসতো, সারাদিনে আর আসতো না। তো আজাদ ভাই চাচা পরের দিন তার ওয়াইফকে সব ঘটনা খুলে বলে। তো বলার পরে তার ওয়াইফও অনেক কান্নায় ভেঙে পড়ে, যেহেতু তার মানে এই ছেলেটাকে নিজের সন্তানের মতো করে পালছে। তো রাতের কাহিনীটাও বলল। তো এইভাবে মোটামুটি চলতেছে। আজাদ ভাইয়ের চাচা
আপনার যখনই ওই পিচাসটা রাতে আসে উনি একটা না একটা কাজ দিয়ে দেয়, কিন্তু তার মনে একটা আক্ষেপ রয়ে গেছে যে তার সন্তানকে সে নিজ হাতে খুন করছে, সেটা সে ভুলতে পারতেছিল না। এই যে অভিশপ্ত জীবন সে আর বইতে পারতেছে না। সে তান্ত্রিক তাকে বলছে যে দেখো, এটা কিন্তু একটা অভিশপ্ত, যার জন্য আমি আজ পর্যন্ত এটা আমার মাথায় নিয়ে ঘুরতেছি, আমি আমাদের সন্তানদের পর্যন্ত এটা শিখাইনি। তখন তার এই কথাগুলো মনে পড়ল। তখন সে একদিন কি করলো, সে চিন্তা করলো না, আমি আর পারতেছি না, আজকে যদি ও আসে আমি ওর ঠিকই পানি দিব। তো ওই পিচাস আর রাতে আসলো। আসার পরে ওই চাচা, মানে আজাদ ভাই চাচা, পিচাসটাকে পানি দিল। উনি কিন্তু জানে যে পানি দিলে তার নিশ্চিত মৃত্যু, তাও দিল। তো সেদিন রাত থেকে আপনার আজাদ ভাই চাচা নিখোঁজ, তাকে আর পাওয়া যেতেছে না। প্রায় 1.5 মাস পর তারই ঘরের মধ্যে তাকে, ঠিক তার ছেলে যেভাবে দ্বিখণ্ডিত লাশ পাওয়া গেছিল, গলাটা দেহ থেকে আলাদা করা, ঠিক তার দেহ থেকে আপনার গর্দানটা আলাদা করা, কিন্তু মনে দিয়েছে যে মাত্রই তার গর্দানটা আলাদা করা হয়েছে। তো তার ওয়াইফ এবং তার ভাইরা সবাই চিন্তা করতেছে যে এটা হয়তো বা আত্মীয় স্বজনের মধ্যে বা আশেপাশে কেউ করছে, তাদের একটা সন্দেহ হইতেছে। তখন ওই ত্রান্তিক ওই বাসায় আসে। আসার পরে ওই ত্রান্তিক বলতেছে যে দেখেন, ব্যাপারটা আমি আপনাদের খুলে বলি, পুলিশ কেস টেস করার কোনো কিছু প্রয়োজন নাই। ও আমার কাছেই তন্ত্রবিদ্যা শিখতে আসছে। আমি ওকে অনেক মানা করছি যে এই অভিশপ্ত জীবন তুমি বেছে নিও না, কিন্তু ও আমার কোনো কথাই শুনে নাই। পরে সেই ত্রান্তিকটা সব ঘটনাগুলো খুলে বলার পরে তারা শিওর হয় যে আসলে এটা কেউ শত্রুতা করে বা আপনজনের মধ্যে কেউ করেনি। যাই হোক, পরে সেই লাশটাকে আপনার দাফন করা হয়। যে এই ছিল আমার ফার্স্ট ঘটনা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে। আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে আসলে আপনার যে ঘটনাগুলো আমরা মানে শুনি, এগুলো একটু লং হয়, আর বাকিগুলো একটু একটু ছোটই হয়। যাই হোক, আমি আজকে সেকেন্ড ঘটনায় এখন যাব। তো সেকেন্ড ঘটনাটা আমার কালেক্টেড ঘটনা। এটা আমার এক ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে কালেক্ট করা। তো তাদেরই এক গ্রামের ঘটনা। এটি আপনার স্বাধীনের আগে, স্বাধীন তখন হয়নি, যতটুকু সে আমাকে বলছে। তো তাদের গ্রামের নামটা আসলে উল্লেখ করা যাবে না এখানে, যেহেতু ঘটনাটা মোটামুটি ওই জায়গায় প্রচলিত ছিল অনেক বছরই। তো ওই জায়গায় আপনার তখন একমাত্র ভরসা ছিল গরুর গাড়ি আর হলো ঘোড়ার গাড়ি। তো যে আর কি আপনার ঘোড়ার গাড়ি মানে চালাতো, তার নাম ছিল ঝিনু মিয়া। তো ঝিনু মিয়া আপনার ঘোড়ার গাড়ি দিয়ে মাল টানে, মানুষ টানে, মানে মানুষ উঠায়, এভাবে তার জীবন চলতেছে ঝিনু মিয়ার। তো এইভাবে একদিন আপনার সে রাতে বাসায় ফিরতেছে। তো হঠাৎ দেখে যে কিছু মানুষ আপনার বাজারের মধ্যে কথা বলতেছে যে ওই ডোবার পাশে একটা লাশ পাওয়া গেছে, লাশটার আপনার দ্বিখণ্ডিত, মানে যার কল্লাটা আলাদা করা দেহ থেকে, পুলিশ নাকি আসছে। তো এগুলো উনি শুনতেছে বাজারে। উনি চিন্তা করলো তাহলে যাই একটু দেখে আসি। তো উনি আপনার
ঘোড়ার গাড়িটা নিয়ে ওখানে গেল, যাই দেখলো হ্যাঁ সত্যি ওই ডোবার পাশে একটা লাশ, পুলিশ আর কয়েকজন মানুষ। তখন পুলিশ বলতেছে যে ঘোড়া গাড়ি কি আপনার, মানে ঝিনু মিয়াকে। বলে যে হ্যাঁ। আপনার নাম কি? বলে আমার নাম ঝিনু। সব আমাকে ঝিনু মিয়া বলে। দেখেন আসলে আমাদের তো যে রাস্তার অবস্থা, আমরা তো গাড়ি টাড়ি এখানে আনতে পারিনি, তা আপনার তো ঘোড়ার গাড়ি আছে, আপনি যদি একটু লাশটা পৌঁছায় দিতেন তাহলে আমাদের খুব উপকার হইতো। তো ঝিনু মিয়া কোনোভাবেই লাশ তার গাড়িতে উঠাবে না। এখন ওখানে যে লোকজনরা ছিল গ্রামের, তখন ওই লোকজনরা বলতেছে ঝিনু মিয়া লাশটা একটু থানায় পৌঁছায় দিয়ে আসো। তুমি তো চিন্তা করতেছো যে তুমি লাশ যদি একবার গাড়িতে উঠাও তো তোমার গাড়িতে আর কেউ উঠবে না, এটা চিন্তা করতেছো, বা কেউ মাল তোমাকে দিবে না টানতে। না, এরকম কিছুই হবে না। আমরা গ্রামের এখানে অনেকেই উপস্থিত আছি, একটু পুলিশ ভাইদের একটু সাহায্য করো। তো যেহেতু গ্রামের লোকজন বলছে, সে চিন্তা করলো তাহলে আর কি, তাহলে তো আর কোনো প্রবলেম নেই, তাহলে তো এটা নেওয়া যায়। তো উনি লাশ নিয়ে গেল পুলিশের সাথে। তো থানায় যাওয়ার পরে ওখানে পোস্টমর্টম হলো, পোস্টমর্টম করে এখন আসার সময় তার পুলিশরা তার সাথে নেয়, আসার সময় তো তার একা আসতে হবে। তো থানা থেকে যখন সে লাশ বুঝে নিবে, কাগজে টিপসই দিল, টিপসই দিয়ে উনি রওনা দিল। তো ঘোড়ার গাড়ির নিচে একটা হারিকেন লাগানো তার। তো সে মোটামুটি চলতেছে, আস্তে আস্তে চলতে, যেহেতু আপনার মাটির রাস্তা। তো একবার আপনার ঘোড়ার গাড়ি আপনার একটু এই সাইড হয়, একবার ওই সাইড হয়। তো লাশটা একবার এদিকে আসে, একবার ওদিকে যায়। তো লাশটা ঠিক মতো বাঁধা হয়নি। তো উনি চিন্তা করলো তাহলে এক কাজ করি, লাশটাকে ঠিক মতো আমি ইসের সাথে বাঁধি, বাঁশের সাথে, যেহেতু লাশটা বারবার এদিক যায় আর ওদিক যায়। তো উনি কী করলো, উনি আপনার গাড়িটা থামাইল, ঘোড়ার গাড়িটা থামানোর পর উনি পেছনে গিয়ে দেখে যে লাশ একটা কোনায় যায় আছে। তো উনি লাশটাকে মধ্যে আনলো, আনার পরে লাশটাকে সুন্দরভাবে উনি বাঁধলো। বাঁধার পরে উনি আবার গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চলতেছে, হঠাৎ উনি কানে শব্দ পাইতেছে একটা, মানে কে জানি তাকে বলতেছে যে লাশ নিয়ে এত রাতে কই যাস। এটা ওনার কানে আসতেছে বারবার। তো উনি খুব সাহসী মানুষ ছিল, তো উনি তেমন একটা গুরুত্ব দেয় নাই। তো গুরুত্ব না দেওয়ার পরে হঠাৎ উনি এখন চিন্তা করতেছে যে আসলে এই কথাটা কি বাতাসে ভাসে আসতেছে নাকি পেছনে কেউ আছে। তো সে পিছন দিকে তাকায়, দেখলো না, পিছনে কেউ নাই। তো তার একটু সামনে আবার সে গাড়ি নিয়ে যাইতেছে। আমি প্রথমেই বললাম যে অনেক সাহসী ছিল। এক লোক সাদা কাপড় পরা, সে কাঁদতেছে আর হাঁটতেছে তার গাড়ির একটু সামনে, তাকে সাইড দিতেছে না। আর তার কাঁধে একটা ঝোলা ব্যাগের মতো, যেন ছালার ব্যাগ। তো উনি কান্নার শব্দ পাইতেছে। এখন উনি বুঝতেছে যে ওই সামনে যে লোকটা আছে ওই লোকটা কান্না করতেছে। তো উনি বলতেছে, হাই ভাই, আমাকে একটু আপনি সাইড দেন, আমার সাথে লাশ আছে, আমার তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। সবে অপেক্ষা করতেছে, গোসল দিবে, জানাজা দিবে। তো লোকটা কান্না আরও জোরে বেড়ে গেছে। তো এটা হওয়ার পরে এখন কিছুক্ষণ এইভাবে চলতেছে, কান্না করতেছে আর গাড়ি তার পেছন পেছন চলতেছে। হঠাৎ উনি একটা চিৎকারের শব্দ পায়। চিৎকারের শব্দ পাওয়ার পর উনি পেছন দিকে তাকায়, দেখে যে সেই লাশটা উঠে বসছে এবং সেই লোকটা তার সামনে নাই, ওই লোকটা ওই লাশের সাথে বসে আছে। এটা দেখার পর তো তার আর মনে করেন অবস্থা বলার মতো না। সে তখন অনেক ভয় পেল। তখন যত সাহসী মানুষ হোক না কেন, এটা দেখার পর কারো আপনার সাহস বুকে থাকবে না। আর লাশটার গলাটা পুরো সেলাই করা ছিল, চাঁদের আলোতে স্পষ্ট বুঝাইতেছে। তার কাফনে কাপড়টাও মনে করেন যে অর্ধেকের বেশি নেমে গেছে।
আর ওই সাদা কাপড় যে লোকটা তার পাশে বসা, তিনি ওই লোকটা মানে লাশের সাথেও উনি বসে কান্না করতেছে। এটা দেখার পর আপনার ওই ঝিনু মিয়া যত সূরা কালাম পারে সব পড়া শুরু করলো জোরে জোরে, এবং সে ঘোড়ার গাড়িটা ঘুরাই আর পেছনে তাকায় নেই। সে ঘোড়াকে জোরে জোরে চাবুক মারতে মারতে মানে যত জোরে যাওয়া যায়। উনি থানার থেকে এ পর্যন্ত আসছিল 3 ঘন্টায়। সে এত স্পিডে আপনার গাড়ি নিয়ে থানায় পড়ছে, সে 1 ঘন্টায় পৌঁছে গেছে। সে আর পেছনের দিক তাকায় নেই, সে শুধু জোরে জোরে আপনার সূরা পড়তেছিল, মানে তার আর সময় নাই পেছনে তাকানোর। পরে থানা যাওয়ার পরে থানার লোকজন বলতেছে, কী ব্যাপার ঝিনু মিয়া, তোমাকে তো লাশ বুঝাই দিলাম, তুমি আবার চলে আসছো। স্যার দেখেন লাশের কি অবস্থা, লাশের কাফন টাফন খোলা। ওর উনি পিছন দিক তাকায় না, বুঝে উনি তো অনেক ভয় পাইছে। তখন থানার লোক বলছে, কই লাশ তো সুন্দরভাবে বাঁধা আছে, কাফনে কাপড়ও ঠিক আছে, এগুলা কি বলতেছ? পরে সে পুরা কাহিনী ওসি সাহেবকে খুলে বলে। পরে ওসি সাহেব বলে, ঠিক আছে বুঝতে পারছি তুমি ভয় পাইছো, তো তুমি এক কাজ করো, আজকে আর রাতে রওনা দিও না, তুমি আজকে থানায় থাকো, আর লাশটাও থানার মধ্যেই থাক, তুমি সকালবেলা চলে যেও। তো রাতটা ঝিনু মিয়া থানায় কাটায়। যখন সকাল হয় তখন সে আস্তে আস্তে লাশটা নিয়ে বাড়ি চলে আসে, মানে যার বাড়ি তার বাড়িতে লাশটা দিয়ে সে দাফন কাফন পুরাটা করে বাসায় আসে। এখন সে যে এত ভয় পাইছে, সে আর বাসায় এগুলো বলেনি। সে সারা রাত না খাওয়া, সন্ধ্যার থেকে আর কি, তো বাসায় যে গোসল টোসল করে পরে যে বলছে যে ভাত দাও। তো ভাত দিছে মাছ দিয়ে। তো মাছ খাওয়ার পরে তার না প্রবলেম শুরু হয়েছে। এখন দেশগ্রামের মানুষের একটি ছিল যে আপনার ভয় পাইলে মাছ খেলে সমস্যা হয়। পরে উনি রাতের কাহিনীগুলো সব খুলে বলছে। তো তার যে প্রবলেমটা শুরু হইল তারপর থেকে, সে যে অসুস্থ হইল, সেই অসুস্থই সে ছিল যতদিন সে জীবিত ছিল। সে আর সুস্থ হয় নাই। সে চলাফেরা করতে পারতো, সবই করতে পারতো, কিন্তু সে অসুস্থ থাকতো। এখন একটা ছোট ভুলের কারণে তার এই পরিণতি। সে যদি তাদেরকে আগে বলতো যে সে ভয় পাইছে, তাহলে তাকে হুজুর দিয়ে ঝাড়ফুঁক করে পরে সে খাওয়া দাওয়া করলে বা মাছ না খেয়ে অন্য কিছু খাইলে এই ঘটনাটা ঘটতো না। যাই হোক, এই ছিল আমার আজকে সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের মেল করবেন অথবা ভয়েস ক্লিপ পাঠাবেন। আমরা যতটুকু সম্ভব সেটা প্লে করব বা আমরা পড়ে শোনাবো। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি আমাদের সাথে থাকবেন। আমাদের এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই পর্যন্ত আশা করি সামনেও আমার সাথে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।